মন্ত্রী হলে অটোমেটিক শুনবে, অটোমেটিক কাজ হবে, আমি এটা মনে আশা রাখি। মুসলিমদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু তাতে বলে হিন্দুরা বাদ দিয়ে তা নয়। প্রতিটা জায়গায় মানুষ জানতো ডিপার্টমেন্ট আছে, আজকে দেখুন এই ডিপার্টমেন্টেই নেই মনে হচ্ছে। বিজেপি ওদের কোনো উন্নয়ন নেই, একটাই করছে হিন্দু আর মুসলমান। আমরা যার সাথে কথা বলতে এসেছি তৃণমূলে এই মুহূর্তে সম্ভবত সবথেকে ধনী প্রার্থী তিনি। ধনী তো অনেকেই হয়, টাকা তো অনেকেরই থাকে, কিন্তু দান করতে পারেন কজন? তেমনই একজন মানুষ জাকির হোসেন, তার জনতার দরবারে এই মুহূর্তে রয়েছে আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভাণ্ডার রয়েছেই, কিন্তু জাকির হোসেন তিনি নিজেই একজন লক্ষ্মীর ভাণ্ডার জঙ্গিপুরের বুকে। চলুন তার সঙ্গে আজ আমরা কথা বলি। দাদা অনেক স্বাগত দেওয়ালে আপনাকে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্যসাথী দিয়ে, যুবসাথী দিয়েছে, এবং আমি একজন ব্যক্তি হিসাবে আমি একজন জনসেবক। আমার কাছে আপনারা জানেন শনি রবিবার জনতার দরবার হয়। এই যে গরিব মানুষরা আছে, সে কোনো জাতি ভেদভেদ নাই। এখানে আমরা মানুষকে যতটা পারি হেল্প করি। কেন? যে দেখেন, মানব সেবাটাই আসল। কোনো মানুষকে পুলিশে ভরে দেওয়া, কোনো মানুষকে কেস করে দেওয়া, এটাকে বলে না রাজনীতি। আমি আজ পর্যন্ত কোনো গরিব মানুষকে বলতে পারবে না করে সে খারাপ ব্যবহার করছে, কোনো ভদ্রলোক বলতে পারবে না খারাপ ব্যবহার করছে। দেখুন, আমার একটু অভ্যাস আছে খারাপ। কেন? আমি ন্যায্য কাজ করে এসেছি। আমি 21.5 বছর বয়সে আমি নিজে টাকা কামিয়ে কোটিপতি হয়েছি, কিন্তু আমি এখনও মাটিতে বসে চায়ের দোকানে বসে যাই। কেন? আমি সেই জমিদার পরিবারের নয়, আমি একজন সাধারণ পরিবারের ছেলে। তাই এখনও সাধারণ মানুষের প্রতি খুব সহানুভূতি আছে। একটা সাধারণ মানুষ বা ভদ্রলোক বলতে পারে খারাপ ব্যবহার করেছে। আপনারা হয়তো অনেক সময় মিডিয়াতে দেখেছেন যে আমি প্রতিবাদ করি, আমার দলের বিরুদ্ধে করি। কেন? দেখুন, গরিব মানুষের টাকা নিয়ে নিয়েছে, দিয়ে বাড়ি দিচ্ছে, কার বোন মালা নিয়ে নিয়েছে, কার টাকা নিয়ে নিয়েছে। আমাকে যখন কমপ্লেন করে মাথা ঠিক রাখতে পারি না। কেন? আমি গরিবদেরকে দান করি যেখানে। আর অনেক মানুষ এই যে রাস্তা করে টাকা উঠে নিচ্ছে, অনেক মানুষ বাড়ি দেয়নি, টাকা নিয়ে নিয়ে উঠে রেখেছে। প্রচুর লোকের এখনও কমপ্লেন করলো আমাকে, অনেক মহিলারা এসেছিল। তাই আমি এই প্রতিবাদটা করেছি। এবং আমাদের যখন পুজো আসে তখন আমরা মানুষের সাথে থাকি, ঈদ আসে তাও মানুষের সাথে থাকি, এবং কোনো দুর্যোগ আসলে আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি। কেন? মানবিকতার ক্ষেত্রে আমার কাছে জাতিভেদটা বড় কথা নয়, মানবিকতাই বড় কথা। মানুষের সেবা করতে বলেছে। কোনো ধর্মকে ঘৃণা করতে নিষেধ করেছে, কিন্তু আমরা আজকে বিজেপির কালো দেখছি মানুষ মানুষকে ঘৃণা করছে। এইটা কেন হচ্ছে আমি বুঝতে পারি না। মানুষ মানবিক কি হারিয়ে গেল? এবং বিজেপি ওদের কোনো উন্নয়ন নেই, একটাই করছে হিন্দু আর মুসলমান। এবং আপনারা দেখছেন কংগ্রেসদের কীভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং আমাদের কাছে যে ক্যান্ডিডেট দিয়েছে তার ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা জানুন, ভালো করে জানুন, দিয়ে বলবেন। এবং যারা বিজেপির যে ক্যান্ডিডেট তার ব্যাকগ্রাউন্ড আপনারা জানুন এবং আমারও জানবেন। এবং আমরা মানুষের সাথে কী ব্যবহার করি, মানুষের সাথে যে কেউ আসে, মানুষকে কেউ বলতে পারবে না একটা গরিব মানুষ তাকে মা বোন ভাই বলে ছাড়ি কেন। মানুষ কিন্তু বড় লোকও যেমন, গরিবও তেমন। গরিবদেরকে ভালোবাসি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প পাই। আমি 12 মাস মানুষের সেবা করি। আপনারা মিডিয়ারা সবসময় দেখেছেন আমি একটু প্রতিবাদী মুখ কেনে, আমি ছোটো থেকে সহ্য করতে পারি না, আমি অন্যায়টা বরদাস্ত করতে পারি না। ঠিক, আপনি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গ তুললেন, আমি সেই প্রসঙ্গেই আসি যে আমরা তো নির্বাচনের কথা বলতে এসেছি, আমরা তো বলবোই, কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সবসময় আমরা শুনে আসি যে পশ্চিমবঙ্গের মানুষ ব্যবসা করতে পারে না, পশ্চিমবঙ্গে ব্যবসা হয় না। আপনি তো একজন সফল ব্যবসায়ী, আপনার জার্নিটা যদি একটু শুনি। দেখুন, আমি একটা কথা বলি, ব্যবসা করতে পারেন না নয়। দেখুন, ব্যবসা করলে এখন কি হচ্ছে জানেন? মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। একজন ব্যবসায়ী কেন্দ্রীয় সরকারের রোজের চিঠির পর চিঠি, আপনারা দেখেছেন জিএসটি রেট, ইনকাম ট্যাক্স রেট প্রতিবার হচ্ছে। যদি না পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে, না সিবিআই পাঠিয়ে দিচ্ছে। আমরা কোন দেশে বাস করি? 600 বছর মোগলরা শাসন করেছে, হিন্দুরা সুরক্ষিত ছিল, ইংরেজ 200 বছর সুরক্ষিত ছিল।
মোদি 12 বছর আসার পরে বলছে হিন্দু খাতেতে আছে, সত্যি খাতেতে আছে। তারা যাকেই দেখছে যে ব্যবসা করতে যাচ্ছে তার মাথাকে দেবে দেওয়া হচ্ছে। কেন? তাকে চিঠি দিয়ে, তাকে অফিসে ডেকে, তাকে ধমকানি জমকানি দিয়ে। তো ভারতবর্ষটা উন্নত কী করে হবে? আমরা ভারতবর্ষী, ভারতবর্ষের জন্য প্রাণ দেবো, দরকার হলে রক্ত দেব, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছেও। তো আমরা ব্যবসায়ী কেন? দেখুন, আমাকে বহু টর্চার সহ্য করতে হয়েছে। দেখুন, ছোট থেকে আমাকে বহু টর্চার সহ্য করতে হয়েছে। যে যারা আমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ছিল, বিভিন্ন টাইমে অফিসার পাঠিয়েছে, বিভিন্ন টাইমে নেতারাকে ডিস্টার্ব করেছে, তাকে কাটিয়ে আমি উঠেছি। এবং বিজেপি আসার পরে বিভিন্ন চিঠি, বিভিন্ন অত্যাচার, জিএসটি রেট, ইনকাম ট্যাক্স রেট, এবং আমাদের সরকারেরও কিছু ভুল আছে যে তারাও বিভিন্নভাবে চাপ দিচ্ছে। ব্যবসায়িককে যদি উৎসাহ না দেয় তার দেশটা ডেভেলপ কী করে হবে? লোক কর্মসংস্থান কোথায় পাবে? দেখুন, কর্মসংস্থান যারা করে, দেখুন, কাগজ একটা মানুষ কাজ করলে কিছু ভুল হয়, ভুল না বলছে অপরাধ হয়ে গেছে। ব্যবসা করলে মানুষের ভুল হতে পারে, কোনো লোকের নির্ভুল কেউ আছে আমি বলতে পারেন, কিন্তু ভুলটা তারা মানতে চায় না। মনে হচ্ছে ভগবানের কোনো দূত চলে এসছে, কোনো ভুলই হবে না, যেটা হবে সেটাই অপরাধ। এবং অপরাধ এমন ভাষা বলছে, আমাদের দিল্লিতে লোককে নিয়ে যে 12টা লোককে নির্মূল অত্যাচার করে মেরেছে, যে জাতালি খেলিয়েছে। আমরা কি এই ভারতবর্ষে বাস করি? স্বাধীন দেশে না আমরা পরাধীন দেশে বাস করি? তাই আমরা তার প্রতিবাদ করছি। যদি আমরাকে সরকার সাহায্য করে এবং করে, আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো। সেইগুলো আপনারা নমুনা দেখেছেন। এবং আপনারা দেখেছেন প্রতিহিংসার কারণে 21 সালে 17 ফেব্রুয়ারি আমাকে স্টেশনে মেরে দেওয়ার জন্য বম মারা হয়েছিল। কেন? যে আমি একজন ব্যবসায়ী। আপনারা কে বলতে পারবেন একটা আমার নামে কোনো ডায়েরি নেই, কেস নেই? কেন? আমি কোনো মানুষের খারাপ ব্যবহার করি না, তারপরে আমাকে বম খেতে হলো। আমরা জানেন প্রতিবাদ করি ঠিকই, শান্তির প্রতিবাদ। আপনারা কেউ বলেছেন যে আমি কোনো ঝামেলায় জড়াই? যেখানে ঝামেলা জড়াই আমি সামলাই দিই, যে লোককে বলি ঝামেলা করবো না। তারপরেও অনেকগুলোই আছে, তারা হয়তো আমাদের প্রশাসন আছে, ভালো কাজটাকে শুনে না, খারাপটাকে শুনে। যদি কেউ অপরাধী করে বললে তারাকে ছুট দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যদি খারাপটাকে বলি করে না, ভালো লোককে ডিস্টার্ব করে সবাই। আমরা কিন্তু সেই জন্য দুঃখিত ব্যবসায়িক কারণে, যে আমরা যেখানে ব্যবসা করি সেখানে ধাক্কা খাই। মানে আমাদের সরকারও অনেক সময় ধাক্কা খাচ্ছি। কেন? একটা কাজ একদিন আমাকে 25 দিন ধরে 2 মাস ধরে 6 মাস ধরে ঘোরাচ্ছে। আমরা এই ব্যথা ব্যথিত আছি। তাই ব্যবসায় দাঁড় করলে কি অনেক কিছু ছাড় দিতে গেলে ব্যবসা অবশ্যই হবে। ঠিক। আপনি এই যে বোমাতঙ্কের ঘটনার কথা বললেন, যেখানে আপনি গভীরভাবে আহত হয়েছিলেন এবং অনেকটা সময় লেগে গেছে আপনার আবার ফিরে আসতে, এই ফিরে আসাটা কি ভীষণ কঠিন ছিল নিশ্চয়ই আপনার দেখুন, জন্য? কঠিন মানে বহু কঠিন। আমার একটাই আফসোস ছিল, দেখেন আমি 15 বছর থেকে ব্যবসা করি, আমার ছেলের বয়স ছিল তখন 14 বছর। তাই আমি ভাবলাম যে আমার ছেলেকে হয়তো আবার 15 বছর বয়সে তাকে ব্যবসার হালতে লেখাপড়া ছেড়ে, কিন্তু আমার দুঃখের ভগবান আমার সাথে আছে, মানুষের দোয়া আছে। তাই আমাকে 5 বছর 3 মাস প্রায় হলো, আমার এখন আর 6 মাস লাগবে 85% ঠিক হতে। এখন 70 অবধি হয়েছে, আর একটু ঠিক হতে আমার লাগবে। তো আমি ঠিক হলে ব্যবসা করবো, কিন্তু যদি গভর্নমেন্টের সাহায্য না থাকে, প্রতিদিন চিঠির যদি প্রবলেম থাকে, প্রতিদিন ঘুরিয়ে দেওয়া যদি শোনেন, নিয়ম হলো কি, সরকার হলে উদার হতে হবে যে এই কাজটা নিয়ে আমি এটা ঠিক করে দিচ্ছি। ঠিক তো দূরে রাখেন, তারা পাত্তাই দিচ্ছেন না। মানে না কেন্দ্রীয় সরকার পাত্তা দিচ্ছে, না রাজ্য সরকার পাত্তা দিচ্ছে। ব্যবসায়ী কাজে গেলে আপনাকে বলবো না কিসের জন্য করছে, কিসের জন্য করছে আপনারা জানেন। আমরা কিন্তু ব্যথিত, আর প্রতিদিনই অফিসের জ্বালাতে আছি। আমরা কোন দিকে সামলাবো বলুন? ব্যবসা করবো না, রোজ কাগজ নিয়ে সামলাবো? তাই ব্যবসায়িকের কারণে এবং বম খাওয়ার কারণে আমি অনেকটা আছি। আশা করি আগামী দিনে আরও মানুষের কর্মসংস্থানের চেষ্টা করছি। কিন্তু সেই দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কি কোনো রকম শাস্তির ব্যবস্থা হয়েছে বা কিছু? কোনো শাস্তি পাইনি। ভগবান বলে কথা আছে, আল্লাহ ভগবান একে মনে করি, তারা অবশ্যই বিচার করবে। আর না আমি রাজ্য সরকারকে পেয়েছি, না কেন্দ্র সরকার আমার বিচার করেছে। আমি চাইব যে ইমিডিয়েট তারাকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হোক এবং ইমিডিয়েট জেনে তাদের সমস্ত দোষীকে শাস্তি দেওয়া হোক, কেন আমি সেই বিচার পাইনি এখনো।
ঠিক। 10 বছর আপনি জঙ্গিপুরে রয়েছেন, এখানকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে মানে আপনি কি কি পৌঁছে দিতে পেরেছেন? দেখুন, আমি সবই পেরেছি। ফায়ার ব্রিগেড তৈরি করেছি আমি এখানে। পঞ্চায়েত আপনারা দেখবেন একটা রাস্তাও ঠিক নেই, এই একটা রাস্তাও ঠিক নেই, সমস্ত রাস্তা তৈরি হয়ে আছে, কোনো কাঁচা রাস্তা নেই। শহরে একটু প্রবলেম আছে। কেন? শহরটা আপনারা জানেন পৌরসভা স্বায়ত্ত শাসন দিয়ে আমাদের যারা দলের নেতা আছে তারাকে উৎস দিয়ে, ওরা যদি কাজ না পারে তারা কিছু ভাগ নিয়ে তাদেরকে উৎস দিয়ে মানুষকে অত্যাচারী করা হয়েছে এবং কাজটা কম হয়েছে। আমি তার প্রতিবাদ প্রতিদিনই করেছি। কেন? আমি অসুস্থ হওয়ার পরে যখন জানতে পারলাম এলাকায় কাজ হয়নি, লোকের মালা কেটে নিয়েছে, লোকের টাকা নিয়ে নিয়েছে বাড়ির জন্য, তখন আমার মাথা খারাপ হলো। 3 তলা বাড়ি পেয়েছে। বাড়িটা কারা পায়? পোর মানে কি? যারা একবারে নিম্ন শ্রেণীর তারাই বাড়ি পায়। আপনারা দেখুন, আমি আপনাকে লিস্ট হাজির করে দিতে পারি, যখন ওই লিস্টটা দিয়ে দেবো। 3 তলা 2 তলা বাড়ি পেয়েছে, চাকরিজীবী বাড়ি পেয়েছে এবং বাড়ি করে টাকা তুলে নিয়েছে। আমি চিঠি লেখার পরও 2 বছর 1.5 বছর ধরে আমাদের কিছু নেতা মন্ত্রী আছে, তারা ওপরে প্রোভাইড খাটিয়ে কীভাবে ম্যানেজ করেছে আপনারা নিশ্চয়ই জানেন। এটা বলার কিছু নেই, মুখে বলবো না। ম্যানেজ করে এখন অবধি সঠিক ইনকোয়ারি করেনি। আমি ডিএমকে চিঠি লিখে, প্রিন্সিপাল সেক্রেটারিকে লিখেছি, মন্ত্রীকে লিখেছি, মুখ্যমন্ত্রীকে লিখেছি, কিন্তু তারা আজকের দিনে সমস্ত মানুষ যে কাউন্সিলর আছে বেশিরভাগ মানুষ কেউ বিজেপি করছে, কেউ কংগ্রেস করছে। কেন? ওই যে অন্যায়ের প্রতিবাদ করেছে তাই তারা করছে। আমরা বলি ওপেন হয়ে যান, আমরা তাদেরকে ভয় পাই না। কিন্তু আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন, আপনি যেগুলো যেখানে যেখানে ঘাটতি রয়েছে, আপনার মন্ত্রিত্ব পেলে কি সেই জায়গায় সেই ঘাটতিগুলো পূরণ হতো? দেখুন, আমি যদি আধিকারিকের কথা শুনতো তাহলে আমাকে অত যেতে হতো না, এসডি অবধি করে দিতে পারতো। এসডিওরই সমস্ত ক্ষমতা আছে একটা পৌরসভার ক্ষেত্রে। সেগুলো যে মন্ত্রী হলে অটোমেটিক শুনবে, অটোমেটিক কাজ হবে, আমি এটা মনে আশা রাখি। কারণ হলো যে এটা এমন কোনো বড় কাজ নয়, ইনকোয়ারি করে বলে দেবে এতগুলো বাড়ি হয়েছে, এতগুলো হয়নি, সঙ্গে সঙ্গে এফআইআর করে যারা যারা দোষী অ্যারেস্ট করে নেবে, বাকি টাকা ফেরত দিয়ে দেবে। তাহলে সমস্যা মনে হয় যে কন্ট্রাক্টর করেনি সে কন্ট্রাক্টরের টাকা ফরফিট করে দেবে বা তার আইনি ব্যবস্থা নেবে। আইনের ব্যবস্থা আছে, তাই বলবো। আপনারা দেখছেন এসআর নিয়ে মুসলিমদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু তাতে বলে হিন্দুরা বাদ দিয়ে তা নয়। হিন্দুদের সঙ্গে এটা কম বলে হিন্দুরা বলছে না, কিন্তু ওদেরও 31 বাদ দিয়েছে বিধানসভায়। কেন বাদ যাবে আপনারা বলুন, ভারতীয় হিসাবে? এবং মুসলিমরা আমি মনে করি 5 পুরুষ ধরে আছে, কেন বাদ যাবে? আমরা কিছু বুঝতেই পারি না কেন বাদ যাচ্ছে। আমি আন্ডার জুডিশিয়াল ছিলাম, আমার বাবা দাদু তার পুরুষ, আমার নিজের কাকাও মারা গেছে ইংরেজের গুলি খেয়ে। তো আমরা যদি আমরাকে পরিচয় দিতে ভারতীয়, তাহলে এটা ভারতবর্ষের মানুষের কাছে লজ্জায় মনে করি ভারতের কাছে। দেখুন, অন্য দেশে মানুষ গেলে মানুষকে সম্মান করা হয়। আমি কালকে একটা প্রতিবেদন দেখছিলাম, ইরানে 1% ভাই মুসলিম হিন্দু আছে, তার 9,000 মন্দিরে হেবের কোনো দাঙ্গা নেই। কিন্তু ভারতবর্ষে সেকুলার দেশ, সেখানে সব দাঙ্গা ভারতবর্ষ হয়। আপনারা দেখেন রাজস্থানে যারা সিভিল কাতারে অত্যাচার করা হয়, আপনারা দেখেছেন ইউপিতে অত্যাচার করা হয়। বাঙালি নিয়ে যাচ্ছে, বাঙালিকে বলে প্যান্ট খুলো। আমরা কোন দেশে বাস করি? তাই আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ জানাচ্ছি। বাঙালি কোনো সময় বিজেপিকে ভোট দেবে না আশা রাখছি, কেন বাঙালি এত অত্যাচার। বিজেপি শুধু কোনো কিছু দেবে না মানুষকে, 15 লাখ দেবো দিয়েছে, দিতে পারেনি। উনি বলেছিলেন ভারতবর্ষ সোনার হবে, ডলার দাম বাড়ছে, সোনার দাম বাড়ছে, আমাদের প্রতি নিত্য প্রয়োজনের দাম বাড়ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা কোন জায়গায় বাস করি আপনারা বলুন? ভারতীয়কে মাথার উপরে রাখবে তা নয়। ভারত সরকারের উচিত যে কোনো সরকার মানবিক হওয়া, কিন্তু দানবিক হয়ে যাচ্ছে, এটি আমরা খুব দুঃখিত, আমরা ভারতবাসী। ঠিক। আপনি খুব সীমিত সময়ের জন্য মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও আপনাকে আশ্বাস দিয়েছিলেন যে মন্ত্রী করবেন, কিন্তু তারপরও 1.5 বছর কেটে গিয়েছে। কোথাও কোনো আক্ষেপ বা আফসোস রয়েছে? দেখুন, দেয়নি তাই জন্য আমি কোনো আক্ষেপ করি। আমি দেখেন রাজনীতি করেছি জনসভার জন্য, যদি দিলে আরও বেশি কাজ করতে পারতাম। দেয়নি তাই কোনো আক্ষেপ করি না। দেখুন, আমি সবসময় চেয়েছি মানুষের কাজ করতে পারি, এটাই আমার কাছে চাপ। আমার কাছে বেশি চাপ হয় না, মানুষের কাজ করতে পারি, এটাই আমি পছন্দ করি এবং সমস্ত মানুষের কাজ করি। এবং আমার যেটুকু লিমিট বেঁধে আমি কাজ যথেষ্ট করেছি, আবার করব যেটুকু যা ক্ষমতা। আপনারা দেখেছেন যতদিন মন্ত্রী ছিলাম ডিপার্টমেন্টের নাম উজ্জিত ছিল এবং ডিপার্টমেন্টের কাজ হতো, প্রতিবার মেলা হতো, প্রতিটা জায়গায় মানুষ জানতো যে ডিপার্টমেন্ট আছে। আজকে দেখুন এই ডিপার্টমেন্টেই নেই মনে হচ্ছে, কিন্তু তার পূর্ণমন্ত্রী আছে। আমি মন্ত্রী ছিলাম না, আমি কোয়ার্টার মন্ত্রী ছিলাম,
কিন্তু আমার কাজ ছিল তীক্ষ্ণ, যেটা অনেক মন্ত্রী ছিল 3 ঘন্টা মিটিং করতে লাগতো, আমাকে 10 মিনিট লাগতো। সেই কারণে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, মিটিংয়ে ডাকা হতো না। এই কারণে প্রতিদিন কমপ্লেন করা হতো যে আমি নাকি মিটিংয়ে আসি না। কিন্তু ওরা 6 ঘন্টা যেটা করতো, আমাকে মোট 8 ঘন্টা লাগতো। যেগুলা জটিল আমাকে পাঠিয়ে দিত, ভাবতে পারতো না, কিন্তু লোক 15 মিনিট টিকতে পারেনি, আমাকে সব চলে যেত। কিন্তু ওই যে বললাম আপনাকে যে আমার কিছু দোষ আছে, সত্য কথা বলে দিই। সেই কারণে যা করেছি ভালোকে, মন্দকে ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি। আমি চাইবো যা করেছি ভালো আছি, খুশি আছি। মুর্শিদাবাদে তো এত সংখ্যালঘু মানুষ রয়েছেন এবং সেখান থেকে কোনো রকম মন্ত্রীর মুখ আমরা তো দেখতে পাই না। সবসময় দেখি যে সংখ্যালঘু মুখ বলতেই টিএমসির থেকে ফিরহাদ হাকিম রয়েছেন। দেখুন একটা কথা বলি, হ্যাঁ, মুর্শিদাবাদের 73% জেলা। আমি মনে করি উচিত যদি হতো কম করে 4টা মন্ত্রী দেওয়া উচিত ছিল, 2টা পূর্ণমন্ত্রী দেওয়া উচিত ছিল। এবার যাইনি তাদের আমি বলে আক্ষেপ আমাদের নেই, কিন্তু 73% মুসলিম বাদ করে। কিন্তু এসার নিয়ে যে বাদটা দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার আমরা বিরোধিতা করছি। আমরা শান্তি চাই। মুসলমান শুদ্ধই মনে সব জায়গায় কাজ আটকে যাচ্ছে, এটা না হয়। ভারতবাসী হিসেবে দেখা হোক, ভারতবাসী হিসেবে মানুষকে উন্নত হোক। আমি উন্নত করলে ভারতের উন্নত হবে, পশ্চিমবাংলা উন্নত হবে। কিন্তু তা না, আমাদের ধরে টানা হচ্ছে, এটা না করা হোক। এবং এত লোক বাদ কেন যাবে? আমি মনে করি মুর্শিদাবাদ মানুষ কেউ আসেনি বাইরে থেকে, সমস্ত স্থানীয় বাসিন্দা, তাই জোর করে বাদ দিয়েছে। তার আমরা ধিৎকার এবং ঘৃণা জানাচ্ছি নীরবে কমিশনকে। আপনিও কোথাও অ্যাডজুডিকেশনের তালিকায় হ্যাঁ, আমি অ্যাডমিশন ছিলাম, আমার ছেলে মেয়েও ছিল। কেন? তো দুঃখের বিষয় দেখুন, আমার 2টা মেয়ে ডক্টর, একটা মেয়ে কেয়ার দিয়ে MBA করে, একটা ছেলে আমার সেন্ট বেসে পড়ে, তারও অ্যাডমিশনে ছিল, আমি অ্যাডমিশনে ছিলাম। কেন? ভারতবর্ষের মুসলমান অপরাধ মনে হচ্ছে। কেন মুর্শিদাবাদ জেলে সবচেয়ে বেশি বাদ গেল বলুন? 73% মুসলমান বলে বাদ গেল। তাতে কি আমাদের ভারতবর্ষের কি হওয়া উচিত? যে মানবিক হয়ে সমস্ত মানবিক ভুলও তাকে উঠিয়ে দেওয়া উচিত। এইভাবে অত্যাচারটা ঠিক নয়। আমি দিনমান গাল দিচ্ছি, আবার কিছু হচ্ছে না। দেখুন, জাতি তুলে গাল দিচ্ছে, এটা আমাদেরকে খারাপ লাগে। আমরা দেখুন, অনেক নাম বলবো না, প্রধানমন্ত্রীকে সম্মান করি, দেশের প্রধানমন্ত্রী আমরা সবসময়। পাকিস্তান দেখুন, বলেছে কলকাতায় বম মারবো, বোম্বাই মারবো, আমরা পাকিস্তানের পক্ষে নয়, পাকিস্তানকে ঘৃণা করি। আমাদের রক্ত আমরা দেবো, কিন্তু ভারত সরকার তার প্রতিবাদ করুক। কেন বাংলাকে মারতে চাইবে? কেন ভারতবর্ষকে মারতে চাইবে? আমরা কোনোদিনই এইটা পাকিস্তানকে বাংলাদেশকে ভালোবাসি, ভারতের জন্ম নিয়েছি, ভারতকে ভালোবাসি, ভারতের জন্য দরকার রক্ত দেবো। এই যে ধরুন এত মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে, সেখানে কি কোথাও গিয়ে তারা কোথাও একজোট হয়ে যাচ্ছে? আপনার কি তাতে কোথাও সুবিধা হচ্ছে? দেখুন একটা কথা বলি, একজোট নয়, একজোট সব জিনিসের আজও আছে। আমার ব্যাপারে আমার পরিচিত, আমি মানুষের ভালো ব্যবহার করেছি এবং আমি জিতলে 10 বছর যেভাবে কাজ করেছি আরও বেশি কাজ করবো। আমি চাই কাজ করতে, কাজকে ভালোবাসি, এলাকার মানুষকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালোবাসি, পশ্চিমবাংলাকে ভালোবাসি। তাই এলাকার মানুষকে ভালোবাসি। আপনারা জেনে নিতে পারেন যে কোনো জায়গায় কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি এবং খারাপ ব্যবহার আগামী করবো না। যদি জিতে যান, হ্যাঁ, তাহলে কি আবারও সেই মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা বা আশা থাকবে? আমি কিছু আশা করি না, আশা করে রাজনীতি করি না। আমি জনগণের কাজ হলে আমি খুশি, আমি সাধারণ মানুষ ভদ্রলোকের কাজ করে দিতে পারলে আমি খুশি। আমি আশা রেখে রাজনীতি করি না। কেন? রাজনীতির চা পাওয়া কিছু নেই। আমি রাজনীতির সেবা হিসাবে নিয়েছি, সেবা হিসাব করবো এবং দিলে ভালো, না দিলে কোনো আমার আক্ষেপ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে থাকুন দ্য ওয়াল। আসন্ন নির্বাচনের জন্য আরো আপডেট পেতে দ্য ওয়াল দেখুন, কারণ খবর এখন এখানেই।